বাংলাদেশের মানুষ যে ভাত খায়, সে ভাতের উৎপাদনে 50%-এরও বেশি ভাত আসে আমাদের উত্তরবঙ্গ থেকে। আলু উৎপাদনও কখনো উত্তরবঙ্গ পিছিয়ে ছিল না, মৎস্য উৎপাদনও কখনো উত্তরবঙ্গ পিছিয়ে ছিল না। কিন্তু যখন আমাদের সিদ্ধান্ত প্রণয়নের কথা আসে, উত্তরবঙ্গ কেন পিছিয়ে থাকবে? গণভ্যুত্থানের পরে আমাদেরকে আজকে এই রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে উত্তরকে নিয়ে কথা বলা লাগছে, এর থেকে বড় আফসোসের আর কোনো কথা হতে পারে না। আপনারা যদি একটু ঘুরে তাকিয়ে দেখেন, তাহলে এই উত্তর নিয়ে যে বৈষম্য, এটি কোনো নতুন কোনো কথা নয়। আপনারা দেখতে পাবেন আমাদের এই উত্তরবঙ্গের যে বিষয়টি নিয়ে আমরা আজকে দাঁড়িয়েছি, আমাদের এই যখনই কথা উঠে বঙ্গভবন কোন এলাকা, তখনই যে এই বিষয়টির একটি ব্যাপারেই আলোকপাত হয়, সেটি হলো উত্তরবঙ্গ। আজকেও যদি আপনারা যদি আজকে দেখতে পান যে আপনারা যদি একটি গুগল সার্চ ইঞ্জিনে ওইটি সার্চ করেন, দেখতে পাবেন, যদি বঙ্গভবন এলাকা লিখে যদি সার্চ করেন, দেখতে পাবেন এখানে উত্তরবঙ্গের অঞ্চলগুলো উঠে আসছে। আমরা যদি বলি এটি একটি ট্রেন্ডে পরিণত হয়েছে, তাহলেও ভুল হবে না। তার কারণ হলো স্বাধীনতার পূর্ব থেকে উত্তরবঙ্গকে বৈষম্যের মধ্যে দিয়ে নিয়ে আসা হচ্ছে। দেখতে গেলে আমরা যদি বিগত সময়ে সরকারকে যদি চিন্তা করি, দেখতে পাবেন আমাদের রংপুরের যখন বাজেট হয়েছে, সে বাজেটের ঘরেও দেখা গেছে একটি শূন্য। এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যখন আমরা বাজেটের দিকে দেখতে পেয়েছি, সে বাজেট ছিল বিগত সময়ে 1 লক্ষ টাকা। দেখে যেন মনে হচ্ছে এটি কোনো বাজেট নয়, এটি একটি লটারির পুরস্কার। আমি আরো বলতে চাই, আমরা এই ট্রেন্ডের মধ্যে থেকে বের হয়ে আসতে চাই যে উত্তরবঙ্গ হচ্ছে একটি মঙ্গলপ্রবণ একটি অঞ্চল। আপনারা যদি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যদি কিছু তথ্য, বিগত সময়ের তথ্যগুলো একটু পর্যালোচনা করে দেখতে চান, দেখতে পাবেন বাংলাদেশের 10টি দরিদ্র অঞ্চলগুলোর মধ্যে 5টি রয়েছে হচ্ছে উত্তরবঙ্গের। এমনটি কেন হয়ে যাচ্ছে আপনারা এখানে উত্তর দিন। আমাদের আজকে যে উপদেষ্টা মন্ডলী নিয়ে আমরা আসলে কথা বলছি, এইখানেও যেখানে আমাদের দেখতে পাচ্ছে একটি বৈষম্য, সেখানে আমাদের উপদেষ্টা মন্ডলীতে আমাদের উত্তরবঙ্গ থেকে নেই একটি মানুষও। শুধু উপদেষ্টা মন্ডলী না, আমরা উত্তরবঙ্গকে নিয়ে কথা বলতে চাই। আমাদের এই বাংলাদেশের মানুষ যে ভাত খায়, সে ভাতের উৎপাদনে 50%-এরও বেশি ভাত আসে আমাদের উত্তরবঙ্গ থেকে। আলু উৎপাদনও কখনো উত্তরবঙ্গ পিছিয়ে ছিল না, মৎস্য উৎপাদনও কখনো উত্তরবঙ্গ পিছিয়ে ছিল না। কিন্তু যখন আমাদের সিদ্ধান্ত প্রণয়নের কথা আসে, উত্তরবঙ্গ কেন পিছিয়ে থাকবে? আমি আরো বলতে চাই, আমাদের বাংলাদেশে আমাদের নুরুল দিনের কথা বলতে চাই। 1783 সালে তিনি যখন ইংরেজদের বিরুদ্ধে হুঙ্কার তুলেছিলেন, তিনিও কিন্তু উত্তরবঙ্গে ছিলেন। আমাদের মুক্তিযুদ্ধে আমাদের প্রথম শহীদ শঙ্কু সমুজদার, উনিও ছিলেন উত্তরবঙ্গের। আমাদের আবু সাইদ যিনি 34-এর গণভ্যুত্থানে প্রথম শহীদ, নিজের বুকের রক্ত দিয়ে একটি নিদর্শন তৈরি করেছেন কিভাবে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হয়, সেই মানুষটি হচ্ছে উত্তরবঙ্গের। আপনারাই বলুন, বিপ্লব করবেন উত্তরবঙ্গ, কিন্তু সিদ্ধান্ত হবে উত্তরবঙ্গের বাইরে। কেন যেন মনে হচ্ছে না বানরের পিঠা ভাগের গল্পের মতো পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। বীজ বপন করবে এক দল, আর সেখানে ফল গ্রহণ করবে আরেক দল। বিষয়টি কি আসলে লক্ষণীয় নয়? আপনারা মনে করবেন আমরা হলে একটি নির্দিষ্ট জায়গাতে চিন্তায় আমরা বন্দী হয়ে রয়েছি। এখানে একটি বিষয় ভেঙে বলি, আমরা অন্যান্য জেলা নিয়েও যদি পর্যালোচনা করি, দেখতে পাবো সিলেট বিভাগ থেকে একজন, খুলনা বিভাগ থেকে একজন, বরিশাল বিভাগ থেকে একজন। অতঃপর কি দাঁড়ালো? 8টি বিভাগ। এই 8টি বিভাগের মধ্যে 6টি বিভাগ থেকে উপদেষ্টা মন্ডলীতে আসছেন মাত্র 3 জন। এবার বলুন, এখানে বৈষম্য হয়েছে নাকি হয় নাই?
এখন বিষয়টি হলো উত্তরবঙ্গে থেকে যদি আপনারা মানুষ খুঁজে না পান আমাদেরকে এ বিষয়ে অবহিত করুন, আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে প্রস্তুত আছি উত্তরবঙ্গে একজন যোগ্য ব্যক্তি আছেন কিনা উপদেষ্টার মণ্ডলীতে আসার জন্য, আমরা তার জন্য প্রস্তুত। এবং আমরা যে বৈষম্যের জন্য আমরা এই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য রুখে দাঁড়িয়েছিলাম এবং নিজের বুকের রক্তকে দান করে এই দেশকে নতুনভাবে গঠন করার স্বপ্ন দেখেছিলাম, একটি বৈষম্যহীন বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম। এই বৈষম্যকে আমরা কখনোই এই বাংলাদেশে ঠাঁই দিব না এবং আমরা ছাত্র জনতা সবসময় এর বিরুদ্ধে কথা বলে যাব।